মিসেস খান, আমাদের দেশে বর্তমান সময়ে অনেক প্রেগনেন্ট মাদারের প্লাসেন্টা প্রিভিয়া নামক রোগের সম্মুখীন হতে হয়। প্লাসেন্টা প্রিভিয়া, যাকে বাংলায় বলে গর্ভফুল নিচে থাকা, গর্ভধারণের পর নারীর দেহের গর্ভফুলের সৃষ্টি হয়, যেটা জরায়ুর দেয়ালে লেগে থাকে। গর্ভাবস্থার দ্বিতীয়ার্ধে যোনি থেকে রক্তপাত এই অসুবিধার উপসর্গের অন্তর্ভুক্ত। এই সময়ে উজ্জ্বল লাল রঙের রক্তপাত ঘটে, কিন্তু শারীরিক কোনো ব্যথা বা অস্বস্তি নাও হতে পারে। কিন্তু এটা মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। ডক্টরের দীর্ঘ কথা শোনা শেষ করে এবার আবি প্রশ্ন করল, ডক্টর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো সম্পূর্ণ বেড রেস্ট। যদি কোনো রোগীর ওয়াশরুম ঘরের বাহিরে হয়, তাহলে তার ওয়াশরুম ঘরে ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাকে ওয়াশরুমের জন্য হলেও বাইরে না যেতে হয়। হাঁটাচলা একেবারেই করা যাবে না, ভারী কোনো বস্তু তোলা যাবে না। ওকে। আবি মেঘকে নিয়ে বাড়িতে এলো। এসে আম্মু, বড়মু ও কাকিয়াকে দায়িত্ব দিল মেঘকে যেন খাট থেকে একটুও না নামতে দেওয়া হয়। কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে মেঘকে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আবির। সোফাতে বসে কড়া নির্দেশ দিয়েছে চুপচাপ বসে থাকতে। আবির মালিয়া খানকে ডেকে বলল, আম্মু, নিচের একটা রুম আমাদের জন্য খালি করে দাও। আমরা এখন থেকে নিচেই থাকবো। ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে দিচ্ছি এখনই। মেঘ ঠোঁট ফুলিয়ে মালিয়া খানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে একটু বোঝাও না প্লিজ। আমার তেমন কিছু হয়নি যার জন্য রুম পাল্টাতে হবে। আমি ঠিক আছি, সুস্থ আছি। তাছাড়া ডক্টর তো বলেছে রেস্টে থাকলেই আর কোনো ভয় নেই। আবির এবার রাগি রাগি চোখে মেঘের দিকে তাকালো, মনে মনে বলছে, এই মেয়ে বলে কি? ওর টেনশনে গতকাল সারা রাত আমি ঘুমাইনি। চিন্তায় চিন্তায় আমার পাগল পাগল অবস্থা। মেঘ কেন আমার মনের অবস্থা কখনো বুঝতে চায় না? ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলল আবির। রাগে চোখ মুখ লাল করে মেঘের পানে তাকিয়ে বলল, তুই চুপ কর। তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি। মেঘসহ সকলেই হতভম্ব দৃষ্টিতে আবিরের রাগান্বিত মুখের পানে তাকিয়ে আছে। রাগে চোখ দুটো রক্তলাল হয়ে আছে। মেঘ এবার চুপ হয়ে গেল। বুঝতে পেরেছে আবির অনেক রেগে আছে, কারণ খুব বেশি রাগ না হলে আবির কখনোই সকলের সামনে মেঘকে তুই করে কথা বলতো না। যদিও বিয়ের আগে সবসময় তুই বলতো, কিন্তু বিয়ের পর থেকে রুমের বাইরে কখনোই আবির মেঘকে তুই করে কথা বলে না। মেঘের কথা শুনে অতিরিক্ত রাগে মেজাজের কন্ট্রোল হারিয়েছে আবির। তখনই মেঘ আবিরের শব্দ পেয়ে দোতলা সিঁড়িতে এসেছে বন্যা। আস্তে আস্তে নিচে এসে মেঘের পাশে বসলো। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান আবিরের কাছে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করলো। মেঘ হতবিহ্বল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। সে ভেবেই পাচ্ছে না যে কি এমন বলেছে যার জন্য এত রেগে আছে আবির। আবির বাবা, শান্ত হ। মেঘ হয়তো কথাটা না বুঝেই বলে ফেলেছে, ওকে বুঝিয়ে বল, অবশ্যই বুঝবে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মেয়ে কোন কথাটা বুঝে বলে? ও সবই তো না বুঝেই বলে। ও কি বুঝতে পারছে না ওর উপরে থাকাটা ঝুঁকিপূর্ণ? নাকি বুঝেও আমাকে টেনশন দিতে চায়? উপরের রুমে 2 দিন একটানা থাকার পরই ওর আবার ইচ্ছে হবে নিচে এসে সবার সাথে কথা বলার। তখন ও আবার এই সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসবে। আমি কি অফিস থেকে সারাক্ষণ ওকে পাহারা দিব? কিন্তু ও যদি নিচে থাকে, তাহলে এক এক সময় এক একজন ওর খেয়াল রাখতে পারবে। মেঘ নিজেও গল্প করার জন্য সবাইকে নিচে পাবে। সামান্য জিনিসটুকু মেঘ কেন বুঝতে পারে না বলো তো? সবে আবিরের মুখের দিকে তাকিয়ে রাগি রাগিভাবে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। আবিরকে দেখে মনে হচ্ছে মনে এতগুলো কথা বলার পরে ওর রাগটা যেন কিছুটা পড়ে এসেছে। আবির ধপাস করে চোখে বসে পড়ল, দুহাতে নিজের মাথাটা চেপে ধরে পড়ল, আমি মেঘকে নিয়ে আর এত টেনশন নিতে পারছি না আম্মা। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। যেখানে আমি ওকে সুস্থ রাখতে এত টেনশন করছি, সেখানে ও বারবার একঘেয়েমি করছে। এবার মেঘ উঠে এসে আবিরের পাশে বসলো। মেঘ হেঁটে এসে আবিরের পাশে বসে আবিরের রাগটা যেন তত্তর করে বাজছে। তখনই আবির তার নিজের হাতের উপর একটা শীতল স্পর্শ পেল। আবির ভাবনা ঠিকই মেঘ পাশে বসে তার হাতটাকে মেঘের হাতে মুঠোবন্দি করেছে। টলমল চোখ নিয়ে আবির পানে তাকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, প্লিজ আপনি রাগ করবেন না। আপনার মতো এত কিছু ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। আমরা আজ থেকে দুজনেই নিচতলাই থাকবো।
মেঘের শান্ত কণ্ঠ শুনে আবিরের মস্তিষ্ক যেন সতেজতা ফিরে পেল। তৎক্ষণাৎ বোধ হলো এ কি, রাগের কণ্ঠে একটু বেশি বলে ফেলেছি। এতটা না বললেও হয়তো বা পারতাম। সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকালো। মেঘের হাত দুটো নিজের হাতে চেপে ধরে বলল, স্প্যারো, প্লিজ কষ্ট পাস না। আমি এত কিছু বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। মেঘ আবিরের পানে তাকিয়ে দু চোখে এতক্ষণ জমে থাকা টলমলে জলগুলো মুহূর্তেই ছেড়ে দিল, যা গাল বেয়ে জোরে পড়ছে আবিরের উরুতে। আবির অশান্তভাবে মেঘের চোখ দুটো মুছতে মুছতে বলল, প্লিজ আর কান্না করিস না, কাঁদলে তোর মাথা ব্যথা হবে। আবিরের অসহায় মুখ দেখে মেঘ কান্নার মাঝেই হঠাৎ ফিক করে হেসে দিল, বলল, আবির ভাই, আই এম সরি। আমি কোনো কিছু না ভেবেই জেদ করেছিলাম ওপরে থাকার জন্য, কিন্তু আমার জন্য আপনার সিদ্ধান্তটাই বেস্ট। আবির এবার মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে পড়ল, আমি কি তোর এখনো ভাই হই? মেঘ, তোকে নিয়ে আমি আর পারি না। তুই কি আমাকে তোর বাচ্চার মামা বানানোর প্ল্যান করছিস? আবির কথা শুনে মেঘ কিছুটা ভরকে গেল, তারপর আবার ফিক করে হেসে দিল। মেঘের মুখে হাসি দেখে দীর্ঘ কয়েক ঘন্টা পর আবিরও একটু হাসলো। ওদের হাসি দেখে এতক্ষণ যারা ওদের ঝগড়া মনোমালিন্য দেখছিল তারাও হাসলো। বিকেল 5:30 মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমে সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়া সত্ত্বেও সেখানে আজ যেতে পারছে না। তানভীরের মনে হয় মাত্রই বাড়িতে ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ের শব্দ পেল, কিন্তু বাহিরে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আবি যে আজ সারাদিন একজন দক্ষ পাহাড়দারের মতো পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। এই যে এখন মেঘ বিছানায় বিরক্তি নিয়ে শুয়ে আছে, আর আবির তার পাশে ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর মেঘ আর রুম থেকে বের হয়নি বলে ভুল হবে। আবির বের হতে দেয়নি। দুপুরের খাবারটাও রুমে এনে আবির নিজের হাতেই খাইয়ে দিয়েছে। খাওয়ার পর থেকে মেঘ একাধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ আবার কখনো ওপাশ। এভাবে কাটছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবির এবার খানিকটা বিরক্তি চোখে তাকালো। কি হয়েছে, এমন করছো কেন? মেঘের নির্লিপ্ত জবাব। এমনি। আবির আবারও তার কাছে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ দিতে সে কিছুতেই পারছে না। মেঘ সারাক্ষণ অস্বস্তিতে নড়াচড়া করছে। আবির খানিকটা ভুরু কুঁচকে তাকালো, তারপর বিছানার সাইড টেবিলে ল্যাপটপটা রেখে মেঘকে পাজকোলা করে তুলে নিল। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আবির ওকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যাচ্ছে। সোফাতে বসে আবির গমগমে কণ্ঠে বলল, যদি সোফা থেকে নেমে এক পাও হাঁটিস, আমি তোর পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। মেঘ ঠোঁট ফুলে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শান্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নাই, যা বলেছি তাই করব। আমার কথা নড়চড় হবে না। তানভীরের কণ্ঠ পেয়ে মেঘ ও আবির দুজনেই সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানভীর সিঁড়ি দিয়ে নামছে। আবার বলল। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। তানভীর এবার কিছুটা তাড়াহুড়ো পায় আবিরের সামনে এসে দাঁড়ালো। মায়া, কি হয়েছে? তুমি কি বোনের উপর রাগ করেছো? আবির ঠোঁট গোল করে একটা ভারী নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তোর বোন আমার কোনো কথা শোনে না তানভীর। তোর বোনকে তুই নিয়ে যা। যেই বউ কথা শোনে না তার শ্বশুর বাড়িতে থাকার প্রয়োজন নেই। তার জন্য বাপের বাড়ি বেস্ট। আবিরের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলে ভ্যাবচাকা খেয়ে গেল। সবচেয়ে বেশি হতবাক হয়েছে পূর্ণা, কারণ বিয়ের এই কয়েক মাসে আবিরকে কখনো দেখেনি এমন দুষ্টামির স্বরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর মুখ নিয়ে চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানভীরের সাথে আবিরের ব্যবহারটা সম্পূর্ণই অন্যরকম। তানভীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত রেখে বলল, মনু, তুই কি এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কত টেনশন করে? তবুও কেন ভাইয়ার কথা শুনিস না? শুনি তো ভাইয়া, তুমি জানো সেই দুপুর থেকে বিছানায় শুয়ে আছি, এখন এই মাত্র এখানে এসে বসলাম। তানভীর বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি বনু, দুপুরে বন্যার কাছে তোর কথা জানতে চাওয়ায় বন্যাকে সবাই বলেছে। আমি তখন তোর রুমেই যাচ্ছিলাম। তো এখন কেমন আছিস তুই? ভালো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, ওই তানভীর, তুই তোর বোনকে বলে দে আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখনও যেন আমার কথার কোনো নড়চড় না হয়।
আবিরের ব্যাকুল হৃদয়ের অভিমানটা তানভীর বন্যাসহ সকলেই বুঝতে পারল, কিন্তু মেঘ বুঝতে পেরেছে। বুঝলো বা কতটুকু বুঝেছে? আবিরের কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আর কয়েকটা দিন বনু, একটু কষ্ট করে নে। জানিস তো সবুরের ফল সর্বদা মিষ্টি হয়। মেঘ ছোট্ট করে উত্তর দিল। হুম। তানভীর প্রশান্তিময় হাসি হাসলো উপস্থিত সকলেও। আবির হালিমা খানকে ডেকে বলল। মামনি 2 কাপ কফি দিও তো। রান্নাঘর থেকে হালিমা খানের তৎক্ষণাৎ জবাব। তোরা বস, নিয়ে আসছি। আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসলো। মেঘ সহ সকলে খানিকটা ভয় পেয়ে গেল। আকলিমা খান সঙ্গে সঙ্গে আদিকে দিল এক ধমক, বলল, তোকে না কতবার বলেছি মেঘের কাছে হুটহাট ছুটে দৌড়ে চলে আসবি না, যদি মেঘ ব্যথা পেত। আদি হাঁপাতে হাঁপাতে বলল। পারবে না আম্মু, আমি খেয়াল করে এসে বলেছি। এবার আবির সুন্দর মিহি কণ্ঠে আদিকে ডাকলো। আদি শোন। আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে। বলো ভাইয়া। আবির আদের হাত টেনে তানভীর আর আবিরের মাঝখানে সোফাতে বসালো। এভাবে ছুটে এসে তোর মেঘাপুর কাছে গিয়েছিলি কেন? আদি খানিকটা চমকানো কণ্ঠে বলল। আসলে ভাইয়া এমনই। নিজের হাতের চিপসটাকে দেখিয়ে বলল, তুই তো বেশ পাকা হয়েছিস। এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি, শুনেছি মেঘাপু খেলেই বাবুর খাওয়া হবে, তাই আপুকে দিতে আসলাম। হঠাৎ তানভীর কান টেনে ধরল আদির। উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, কান ছাড়ো। বলে চিৎকার করে উঠল আদি। আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে ফেলল। এবার ঠিক আছে, আরো কর। বলে উনি রান্নাঘরের দিকে হাঁটলেন। সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার মতো রুমে চলে গেল। পরবর্তীতে রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলো। মেঘকে আবির আর রুম থেকে বের হতে দেয়নি। আবির নিজেই মালিয়া খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তা নিজ হাতেই খাইয়ে দিয়েছে। এই যে শুনছেন, আবিরের টি শার্ট ধরে টানতে টানতে বলল মেঘ। মেঘ শুয়ে আছে, পাশেই আদর্শ হয়ে বসে ফোন টিপছে আবির। বলো। আবির মুখে সে চেরোচেনা শব্দটা শুনতেই মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? আবির এবার ফোনটা বালিশের পাশে রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল। মেঘের ললাটে দুহাতের আজলাই নিয়ে ললাটে চুমু আঁকলো। তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চাপিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, মেঘ, আমার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি তুই। সারাদিনের সকল ক্লান্তি গোধূলি লগ্নে তোর কাছে ফিরলে শান্তিতে রূপ নেয়। তুই আর আমাদের বাবু দুইটাই আমার বড্ড শখের। তোদের কাউকেই আমি কোনো পরিস্থিতিতেই হারাতে চাই না। ট্রাস্ট মি, তোদের ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। মেঘ আবিরের বুকে মাথা রেখে লুকে কেঁদে উঠল। ভাঙ্গা কণ্ঠে বলল, আমায় এত কেন ভালোবাসেন? কি আছে আমার মাঝে? আবির মুচকি হাসলো। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর ভেতরে যা আছে হয়তো তা পৃথিবীর অন্য কারো ভিতরে নেই। বেলা সকাল 7টা। বন্যা ভোরের তাফিন মিষ্টি সূর্যের আলোতে আধো আধো চোখ মেলে তাকালো। শরীরটা একটু বেশি ভারী লাগছে। ভালোভাবে তাকাতেই দেখলো একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে আছে। গলার মাঝেও গরম কিছুর আভাস পেতে ভালোভাবে চোখ খুলে তাকালো। দেখলো প্রতিদিনে নাই তানভীর আজও বন্যার গলায় মুখ ডুবিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। বন্যা মায়াভরা দৃষ্টিতে তানভীরের ঘুমন্ত মুখ অবয়ের দিকে তাকালো। এই মানুষটা বড্ড অদ্ভুত। এত বছর ধরে তানভীরকে দেখে আসছে বন্যা, কিন্তু কখনো বুঝতেই পারেনি তানভীরের শক্ত খলসের ভিতর বাচ্চা একটা মন আছে। আর বুঝবেই বা কী করে? কখনো তো বোঝার চেষ্টাই করেনি। মন একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো, কিন্তু একই সে তো নড়াচড়ি করতে পারছে না। তানভীর যেন আরও শক্ত করে পেঁচিয়ে ধরেছে বন্যার আঁকাবাঁকা লতানো কোমর। বন্যা একবার তানভীরের মুখের পানে তাকালো, দেখলো তানভীর ঘুমিয়ে আছে। বন্যা খানিকটা কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, উফ, একটা মানুষ ঘুমের মাঝেও এতটা শক্ত করে কিভাবে ধরতে পারে? ভালোবাসার মানুষকে আর একটু বেশি সময়ে কাছে রাখার জন্যই এই ভিলেন সব পারে ম্যাডাম।
তানভীরের কণ্ঠ শুনে বন্যা হতভম্ব। বন্যার ভাবনার মাঝেই ঘটল এক আশ্চর্য ঘটনা। বন্যাকে তানভীর এক হ্যাঁচকা টানে নিজের বুকের নিচে চাপা দিয়ে বন্যার মুখোমুখি হয়ে বলল, এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না ম্যাডাম। মুহূর্তে যেন বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। তানভীরের তপ্ত নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে বন্যার চোখে মুখে গলায়। দ্বিধা দ্বন্দ্ব কাটি বন্যা খানিকটা মিনমিনি বলল, প্লিজ এখন ছাড়ুন, আপনার লেট হয়ে যাবে, আমাকে নিচে যেতে হবে। কিন্তু তানভীর যেন বন্যার কোনো কথাই শুনতে পায়নি। মুখ ডুবালো বন্যার গলায়, কাঁধে। ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিচ্ছে বন্যার চোখ, মুখ, গলা, কাঁধ, পেট। বন্যার শরীরটা যেন শিহরণে বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে। বন্যা বুঝতে পেরেছে তানভীরকে হাজার বলল আর থামানো সম্ভব না, তাই নিজেও সায় দিল তানভীরের পাগলামিতে। মেতে উঠল দুই প্রেম মাতাল, তাদের প্রেম নীলায়। ঘড়ি কাটা সকাল 7:30। তানভীর বন্যা দুজনেই ছুটে গেল ওয়াশরুমে। বন্যা ঝটপট ফরজ গোসল সেরে নিচে চলে আসলো তানভীরের ব্রেকফাস্ট গোছাতে। এসে দেখলো ইতিমধ্যে সকলেই ডাইনিং টেবিলে উপস্থিত। তানভীরও তাড়াহুড়ো করে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো। বন্যা নাস্তা খেতে বলে জানালো সে অফিসে গিয়ে খেয়ে নেবে। হালিমা খান ও মালিয়া খান ছেলেকে জোর করলো, কিন্তু তানভীর বরাবর মতোই মানা করে লেট হচ্ছে বলেই বের হয়ে গেল। আবির খানিকটা হাসলো, যা হয়তো সকলের চোখের আড়ালে রয়ে গেল। আবির খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল, মামনি, মেঘের খাবারটা আমাদের রুমে পাঠানোর ব্যবস্থা করো। হালিমা খান হাতের ঝটপট কাজগুলো শেষ করতে করতে বলল, তুই ভেতরে যা, আমি নিয়ে আসছি। আবিরের রুমে প্রবেশ করে দেখল মেঘ ফোনে যেন কাকে টেক্সট করছে। আবি ধীর পায়ে এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে বসে বলল, সকাল সকাল এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস? আবিরের কণ্ঠ পেয়ে মেঘ মুখ তুলে তাকালো, বলল, তামিমের সাথে চ্যাটিং করছি, জানেন? আবির সঙ্গে সঙ্গেই বলল। না, জানি না, বলো। মেঘ এবার খানিকটা আবির দিকে চেপে এসে বসে বলল, আগামী শুক্রবার তামিমের বাগদান সম্পন্ন করা হবে। 2 থেকে 3 মাস পর বউ উঠিয়ে আনা হবে। আবির খানিকটা হেসে বলল, ও, তামিম বলছে আজ সন্ধ্যায় আমাদের বাড়ি আসতে চায় নিমন্ত্রণের জন্য। আবিরের শক্ত তামাটে মুখোবই যেন আরো শক্ত হয়ে উঠেছে। বুঝতে পেরে মেঘ সঙ্গে সঙ্গেই বলল, আরে আপনি রাগ করছেন কেন? আমাকে আগে তো পুরো কথাটা বলতে দিন। মেঘ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি ওকে বলেছি বিকেলে এসে আমাদের বাড়ি ঘুরে যেতে, কিন্তু বিয়ের দাওয়াতের কোনো প্রয়োজন নেই। এখন আমার শরীরের যে অবস্থা, আমি যেতে পারবো না। আমরা বরং ওর আনুষ্ঠানিক বিয়েতে যাব কয়েক মাস পরে। এবার যেন আবিরের কুচকানো ভুরু জগলে খানিকটা শিথিল হলো। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার সাথে থাকতে থাকতে তোর মাথার বুদ্ধি একটু বেড়েছে বলতে হবে। মেঘ যেন স্তম্ভিত, হতভম্ব। কি বলে এই লোক? ছুক ছুক দরজায় ঠোকার শব্দ পেতে আবির মেঘ সেদিকে তাকালো। দেখলো হালিমা খান খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে এসো মামনি। বলে আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো। হালিমা খান ভেতরে ঢুকে মেঘের খাবারটা টেবিল উপর রেখে মেঘের ভালো মন্দ জিজ্ঞাসা করে আবার চলে গেল। আবির রুমে থাকায় আর বেশিক্ষণ দেরি করলো না। হালিমা খান যাওয়ার পরে আবির খাবারের প্লেটটা হাতে তুলে নিল। নিজ হাতে মেঘের মুখে খাবার দিতে দিতে বলল, মেঘ, হুম। আমাকে অফিসে আজ যেতেই হবে। তুমি নিজের খেয়াল রাখবে, সঠিক সময়ে লাঞ্চ করবে। তাছাড়া আমার অবর্তমানে তুমি রুম থেকে একটু বের হবে না। আগে সব কথাগুলোই মোটামুটি ঠিক ছিল, কিন্তু আবিরের মুখে রুম থেকে না বের হওয়ার আদেশ শুনে মেঘের মুখটা সহসাই অন্ধকারে চেয়ে গেল। আবির তা বুঝতে পেরেই মেঘের মাথায় হাত রাখলো। হাত বোলাতে বোলাতে বলল, আমার মেঘ নিশ্চয়ই আমাদের সন্তানের ভালো চায়, তাই না? মেঘের মুখে খাবার থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হ্যাঁ, সে চাই তাদের সন্তান ভালো থাকুক। আবির সন্তুষ্টির চোখে তাকিয়ে মেঘকে দৃঢ় কণ্ঠে আবারও বোঝালো, রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করলে ওর সমস্যা হতে পারে। মেঘ, তুমি নিশ্চয়ই চাও না আমাদের বেবি কষ্ট পাক। মেঘ আবারও মাথা নাড়িয়ে জানালো সে চায় না। তুমি সারাদিন রুমেই থাকবে, তোমার যা প্রয়োজন হবে তার সঙ্গে সঙ্গে আনিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমি তোমার জন্য আরও একটা হেল্পিং হ্যান্ড রাখবো।
যে সর্বক্ষণ শুধু তোমাকেই সঙ্গ দিবে, তারপরও তুমি হাঁটাহাঁটি করবে না। আমি যদি পারতাম তোমাকে রেখে কখনোই অফিসে যেতাম না। আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য আমাকে অফিস থেকেও টেনশন করতে হয়। আবিরের দীর্ঘ কথা শুনে মেঘ এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত টেনশন করছেন? আমি আপনাকে টেনশন দেওয়ার মতো কোনো কিছুই করব না। আপনার সকল কথা মেনে চলবো। আপনি কাজে মনোযোগ দিন ভালোভাবে। মেঘের প্রতিশ্রুতি শুনে আবির কিছুটা স্বস্তি পেল। মেঘের কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল, আমি জানি আমার মেঘ আমার সকল কথাই শুনবে। বলে আবির যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। আহিয়ার আব্বু। মেঘের কণ্ঠ শুনে আবির মেঘের দিকে তাকালো। ঠিক তখনই মেঘ বিছানায় বসেই আবিরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিয়ে বলল, আপনি যখনই ফ্রি হবেন তখনই আমাকে টেক্সট করবেন। রুমে আমার একা একা ভালো লাগবে না। যদিও বন্যা এসে বসে থাকে, তারপরেও আপনি টেক্সট করবেন। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য কয়েকটা উপন্যাসের বই নিয়ে আসবেন। আবির মৃদু হেসে মেঘের মুখটা তুলে মেঘের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, আপনি যা হুকুম করবেন তাই হবে ম্যাম। আপনার জন্য এই বান্দা সর্বদাই হাজির। মেঘ এবার খিলখিলিয়ে হেসে দিল। গতকাল থেকে আবির যতটা ডিপ্রেশনে ছিল, মেঘ যেন আজ এক মুহূর্তেই তার হাসির ঝলকে সব ডিপ্রেশন কাটিয়ে দিল। মূলত আবিরের এটাই প্রয়োজন ছিল। অফিসে যাওয়ার আগে মাইন্ড ফ্রেশ হওয়া অতি গুরুত্বপূর্ণ। এছাড়া আজ ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। শুনুন। মেঘের ডাকে আবিরের হুঁশ ফিরল। সে চিরচেনা কণ্ঠে বলল, হুম। মেঘ আবিরকে আগের মতোই জড়িয়ে ধরে রেখে পেটে একটা চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। আবির খানিকটা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ফিরবো। বেলা প্রায় 2:30। ধরণীতে আজ যেন তাপ প্রবাহের পরিমাণটা অতীব পরিমাণে বেশি। তাছাড়া ব্যস্ত ঢাকা শহরের ট্রাফিক যানজট তো আছে। ঘেমে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরেছে মিম। এসে কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল নিজের রুমে। উদ্দেশ্য দীর্ঘ একটা শাওয়ার নেওয়া। 40 মিনিটে দীর্ঘ একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বেরিয়ে মিম ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে হেয়ার ড্রায়ারটা নিয়ে যেই না চুলগুলোকে শুকাতে যাবে, তখনই চোখ পড়ল সামনে মিররে। মিমের তো চক্ষু চরকাজ মুহূর্তে পেছন ঘুরি তাকালো। না, এটা তো কোনো চোখের ভ্রম নয়। জলজান্ত একটা ছেলে মানুষ তার বিছানার এক পায়ের উপর আরেক পা তুলে রেখে চোখ কপাল পরপর এক হাত তুলে শুয়ে আছে। মিম খানিকটা সামনে এগিয়ে গেল। কে আপনি? আমার রুমে কি করছেন? এই যে হ্যালো। বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মিম আবারও ডেকে উঠল। এই যে মিস্টার, আমার কথা শুনতে পাচ্ছেন? সামনে থাকা অবৈটি এবার চোখের পলকেই উঠে বসল। ছেলেটি হঠাৎ কর্মকাণ্ডে মিম খানিকটা ভয় পেয়ে দুকদম পিছিয়ে গেল। ভয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে স্থির রইল। কি ম্যাডাম, ভয় পেয়েছেন? পরিচিত কণ্ঠস্বর পেয়ে মিম পিটপিট করে চোখ খুলল। চোখ মেলে তো মিম আরও অবাক। মিম বাকরুদ্ধ। চমকিত কণ্ঠে মিম কিছু বলতে না পারলেও আশ্চর্য একটা কাজ করে ফেল। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে। আরিফও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রেয়সীকে। দীর্ঘ 5 মাস পর তাদের দেখা। আরিফ বাবার ব্যবসার কাজে নতুন জড়িত হয়। খুব বেশি একটা সময় পায় না খান বাড়িতে আসার। গত 5 মাস আগে একবার মিমের কলেজের পাশের কফি শপে তাদের দেখা হয়েছিল। দীর্ঘ 5 মাসের তৃষ্ণা যেন মিটল আজ। ছাড়ো এবার। আরিফের নেশাতুর কণ্ঠের আওয়াজ পেয়ে মিম আস্তে করে বলল। আরিফ খানিকটা মুচকি হাসলো, তারপর আরও শক্ত করে জড়িয়ে ধরল তার লাজুক লতাকে। আরিফ ধীরে ধীরে তার হাতের বাঁধন আরও শক্ত করল। মিমের এবার মনে হচ্ছে তার শরীরের হাড়গোড়গুলো যেন ভেঙে যাবে। হঠাৎ কি মনে করে যেন মিম মোছরামুছি করে নিজেকে সারাতে চাইল। আরিফ একটু বিরক্তি কণ্ঠে বলল, এতক্ষণ তো ছাড়তেই চাইলেন না, এখন আবার মোছরামুছি করছো কেন? মিমের মস্তিষ্কে যেন হঠাৎই টনক নড়ল। এভাবে যদি ওদেরকে কেউ দেখে নেয় তাহলে পরিণতি কী হবে তা ভেবে মিমের হাত পা কাঁপুনি দিয়ে উঠল। এবার আরিফ মিমকে বাহু থেকে আলগা করে মিমের মুখটা দুহাতের আঁচলায় নিয়ে নিঃশাক্ত কণ্ঠে বলল, কি হয়েছে জান, এভাবে কাঁপছো কেন? আমার ছোঁয়া কি তোমার অনেক খারাপ লাগছে? মিম মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। না, তার খারাপ লাগে না। মিম আরিফের চোখের দিকে ভয়ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, কেউ চলে আসবে।
মিমের মুখে অনর্থক ভয়ের কথা শুনে আরিফ কিছুটা বাঁকা হাসলো, যা মিমের চোখের অগোচরে রয়ে গেল। আরিফ মুখটাকে একটু কঠিন করে মিমের দিকে তাকিয়ে বলল, আসুক, তাতে আমার কি? মিমি একটু কাচমাচু হয়ে দাঁড়ালো। কি বলছেন এসব? এখনো সঠিক সময় আসেনি। আপনার কথা জানতে পারলে তখন সবাই মিলে আমাকে ঘাড় ধরে বিয়ে দিয়ে দেবে। তখন দেখবো কি করেন আপনি। আর এত সাহসী বা কোথায় যায়? মিমের কথা শুনে আরিফ আবারও এক হাসকা টানে মিমকে বুকে এনে ফেলে বলল, জান, এই হাতটা তো তোমাকে ছাড়ার জন্য ধরিনি। জীবনে যত বাধাই আসুক, কখনো কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ছাড়বো না। আরিফ মিমের মাথাটা বুকের মাঝে আরেকটু চেপে ধরে বলল, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? গত 5 মাসে এই মনটা অস্থির হয়ে আছে। কখন তোমায় এক নজর দেখতে পারবো সেই আশায়। আরিফের মুখে ভালোবাসা মেশানো ধ্বনিগুলো শুনতে পেয়ে মিম আরও শক্ত করে আরিফকে জড়িয়ে ধরলো। পারলে আরিফের বুকের মাঝেই ঢুকে যেত মিম, কিন্তু আফসোস তা তো আর সম্ভব না। পূর্বে নাই মিমের মাথাটা নিজের বলিষ্ঠ ঢেউ খেলানো বুকে রেখে আরিফ আবারও বলতে শুরু করলো, জান, গত 5 মাসে আমি তোমাকে অনেক মিস করেছি। এবার মিমও বলে উঠল, আমিও আপনাকে মিস করছি। আপনাকে ভিডিও কলে দেখে আমার মন ভরে না। আরিফ একটু দুষ্টামির কণ্ঠে বলল, ওহ তাই? হুম। কতটা মিস করেছো? মিম এবার হাতের করগুলো গুনতে গুনতে বলল, গত 5 মাসে আমি আপনাকে 150 দিনে 150 বার মিস করেছি। 36 ঘন্টায় 36 বার মিস করেছি। 21,06,000 মিনিটে 21,06,000 বার মিস করেছি। 1,29,06,000 সেকেন্ডে 1,29,06,000 বার মিস করেছি। মিমের দীর্ঘ কথা শুনে আরিফ শুধুই হাসলো। তারপর মিমকে জানালো, আর মাত্র কয়েকটা বছর ধৈর্য ধরো, তারপর তোমাকে আমার কাছে নিয়ে যাব আমার বউ করে। আরিফের মুখে বউ কথাটা শুনেই মিম লজ্জারও গুটিসুটি হয়ে দাঁড়ালো। আরিফ আবারও বলল, মন দিয়ে নিজের লেখাপড়াটা শেষ করো। তাছাড়া তোমার আব্বু ভাইয়াদের কাছে যোগ্য পাত্র হওয়ার জন্য আমার নিজেকেও প্রতিষ্ঠিত করার প্রয়োজন। এই কয়েক বছরে আমি নিজেও সবটা গুছিয়ে নিতে পারবো। এই 5 মাস আমি চাইলেও হয়তো তোমার সাথে বারবার দেখা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমাদের সম্পর্ক যেন কোনোভাবেই তোমার কেরিয়ারে বাধা না হয়ে দাঁড়ায়। তাছাড়া আমি নিজেও ব্যবসায় সময় ও শ্রম বাড়িয়ে দিয়ে নিজেকে তোমার যোগ্য করে তুলতে চাই। তাই আমাদের কম দেখা হওয়াই উত্তম। অতিরিক্ত দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে যদি কারো নজরে পড়ি, তাহলে দুজনের স্বপ্নই ভেঙে যাবে। হয়তো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তুমি কি তা চাও? আরিফের দীর্ঘ কথা শুনে মিম মাথা তুলে তাকিয়ে জানালো, না, সে চায় না। আরিফ মুচকি হেসে মিমের কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আরো ধৈর্য ধরতে শেখো। আমাদের দেখা এবারের মতন দীর্ঘ সময় পরপর হবে। হতে পারে পরবর্তী সাক্ষাৎ আরও দেরিতে হবে। এতক্ষণে চুপ থাকলেও এবার মিম ফুপি কেঁদে উঠল। পরবর্তী সাক্ষাৎ আরও দীর্ঘ সময় পর হবে কথাটা ভাবতে মিমের দু চোখ ভরে গেল নোনা পানিতে। আর মিমের চোখের পানি মুছতে মুছতে একটু রাগী কণ্ঠে বলল, তুমি এমন কান্নাকাটি করলে তোমার সাথে বিয়ের আগে আর দেখাই করব না। হোক সেটা 2-3 বছর বা তার বেশি সময়। তখন কি তোমার ভালো লাগবে? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই মিম মাথা নাড়িয়ে বারবার অসম্মতি জানিয়ে বলল, না না, আমি চাই না। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে চাইল, গুড গার্ল। আমি জানি আমার মিম পরবর্তী দীর্ঘ সুখের জন্য বর্তমানের এই সামান্য বিচ্ছেদটুকু মেনে নিতে পারবে ইনশাল্লাহ। মিম এবার মাথা ঝাঁকিয়ে সম্মতি কণ্ঠে বলল, হুম, কয়েকটা বছর কেন, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। হঠাৎই অদূর থেকে আদের শব্দ ভেসে আসলো। মেঘের রুমের দিকে এগিয়ে হয়তো আরিফকে খুঁজছে। বারবার আরিফ ভাই বলে চিৎকার করছে। আরিফ শুনতে পেয়ে মিমকে একান্তভাবে বিদায় জানিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু আস্তে করে বলল, নিচে এসো। ঘড়ি কাটা যখন বিকেল 5টায়, তখনই আবির আর তানভীর একসাথে বাড়িতে ঢুকলো। দু ভাইকে অনেকদিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান একটু অবাকই হয়েছিল।
পরবর্তীতে তানভীর জানালো বাড়িতে মাহমুদা খান ও আরিফ আসাই ব্যাপারটা আবির নিজেই তানভীরকে ফোন করে জানায়। তাই তানভীর আজ অফিস থেকে সামান্য একটু আগে বেরিয়ে একেবারে আবিরকে নিয়েই বাড়ি ফিরেছে। দুভাই মাহমুদা খানের সাথে কুশলাদি বিনিময় করে ফ্রেশ হতে যার যার রুমের দিকে চলে গেল। একটা পড়ন্ত বিকেল, চারিদিকে পাখির কলকাকলি শোনা যাচ্ছে। হয়তো তারা নিজ নিজ নীড়ে ফিরে যাচ্ছে। সারাদিনে প্রখর রোদে শুকিয়ে থাকা গাছগুলো যেন বিকেলে স্নিগ্ধতায় সতেজতা ফিরে পেয়েছে।